ডিয়ার স্টুডেন্ট, আমি আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি ইংরেজি গ্রামারের টেন্স সংক্রান্ত যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভিডিও নিয়ে। এই ভিডিওটিতে থাকছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি, কখন হয়, এর গঠনশৈলী কি, কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকা সেন্টেন্সগুলোকে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট কিভাবে করব, এই সমস্ত কিছু। তো ইংরেজি গ্রামারের টেন্সের যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটি ভালোভাবে বুঝতে হলে এবং এর সম্পর্কে ধারণা জন্মাতে হলে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত না টেনে দেখার। তো চলো শুরু করা যাক। তো আজকে আমরা গ্রামারের একটি অতি গুরুত্বপূর্ণ টপিক টেন্সের, যেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই সম্পর্কিত আলোচনা থাকবে। টেন্সের এর আগের যে দুটো ভিডিও প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কিত ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। যদি প্রয়োজন হয়ে থাকে তোমরা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তো আজকের মূল টপিক হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স তার বাংলা অর্থটা হলো পুরাঘটিত বর্তমান কাল। যেহেতু আমরা বাঙালি, বাংলা আমাদের মাতৃভাষা, তাহলে এই ইংরেজি গ্রামারও কিন্তু আমাদেরকে বাংলা ভাষাতেই বুঝতে হবে। যার জন্য আমি সম্পূর্ণ বাংলায় খুব ভালোভাবে, খুব বিশ্লেষণ করে এবং ম্যাজিক্যাল ওয়েতে তোমাদেরকে দেখাতে চলেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আশা রাখছি এই ভিডিওটা দেখার পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কিত তোমাদের আর কোনো অসুবিধা থাকার কথা নয়। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স কথাটার অর্থ হচ্ছে পুরাঘটিত বর্তমান কাল। এই যে পুরাঘটিত কথাটা আমরা পাচ্ছি, এই পুরাঘটিত কথাটার অর্থ কি? পুরাঘটিত কথার অর্থ হচ্ছে অতীতে ঘটে গেছে এমন। আবার তার সাথে সাথে রয়েছে বর্তমান কাল, অর্থাৎ অতীতে ঘটে গেছে এমন বর্তমান কাল। সেটা আবার কেমন? একটু বিশ্লেষণ করলেই তোমরা বুঝতে পারবে। দেখবে আমরা যে সমস্ত বাক্যগুলো বলে থাকি, বাক্য মানেই তো কাজ, যে সমস্ত কাজগুলো বলে থাকি তাদের মধ্যে এমন কতগুলো কাজ আছে দেখবে যেগুলো অতীতকালে, অর্থাৎ অতীতে, কিছুটা অতীতে কাজটা হয়ে গেছে, কিন্তু সেই কাজের ফলটা এখনো বর্তমান রয়েছে। জাস্ট আমি একটা উদাহরণ দিচ্ছি, তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। ধরো আমি কিছুক্ষণ আগে, হয়তো 1 কি 1.5 ঘন্টা আগে খাবার খেয়েছি। এখন 1 থেকে 1.5 ঘন্টা পর এসে কেউ আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা তোমার কি খাওয়া হয়েছে? তখন আমি বললাম যে আমি খাবার খেয়ে নিয়েছি। কথাটা কি বললাম? তখন হয়তো আমি বললাম যে আমি খাবার খেয়েছি। অর্থাৎ আমার বলা এই কথাটার মধ্য দিয়ে আমি কি মনের ভাবটা প্রকাশ করতে চাইছি? আমি এই মনোভাব প্রকাশ করতে চাইছি যে আমার এই যে খাওয়া নামক কাজটা, এই খাওয়া নামক কাজটা আমি কিছুক্ষণ আগেই সেরে ফেলেছি। অর্থাৎ কাজটা কিছুকাল অতীতে সংঘটিত হয়ে গেছে, সম্পন্ন হয়ে গেছে, কিন্তু খাবার খাওয়ার পরে আমার পেটটা এখনো ভর্তি রয়েছে, আমার খাওয়ার প্রয়োজন বোধ করছি না আমি। এটুকু আশা করা যায় বোঝাতে পেরেছি। তো পুরাঘটিত বর্তমান কাল বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা সেই সমস্ত কাজগুলোকেই বলবো যেই কাজগুলো কিছুকাল অতীতে হয়ে গেছে কিন্তু তার ফল এখনো বর্তমান রয়েছে। ধরো কেউ বলল যে আমি বাজারে আসিয়াছি, তার মানে বাজারে আসা কাজটা সে কিছুকাল আগেই কমপ্লিট করেছে, বাজার থেকে এখনো বেরোয়নি। আবার ধরো বলল আমি কলকাতায় গিয়েছি, তার মানে কি কলকাতা যাওয়া কাজটা
কিছুকাল আগে সে সম্পন্ন করেছে, কিন্তু তার ফলটা এখনো বর্তমান রয়েছে। এই যে এই ধরনের কাজগুলোকে আমরা যখন টেন্সের আওতায় ফেলে বলবো, তখন সেগুলোকে বলতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এর সংজ্ঞা হিসেবে আমি কি দিতে পারি, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বর্ণনাটা আমি কি দিয়ে দিতে পারি, একটু তোমরা লিখে রাখবে এটার বর্ণনামূলক কিছু কথা, যেটা হচ্ছে অতীতে কোনো কাজ সম্পন্ন হয়েছে, কিন্তু তার ফল বা প্রভাব এখনো বর্তমান আছে। এরূপ বোঝাতে ভার্ব এর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। অতীতে কোনো কাজ সম্পন্ন হয়েছে, কিন্তু সেই কাজের প্রভাব, যে কোনো কাজ হলে তার একটা এফেক্ট থাকে, তাহলে অতীতে কোনো একটা কাজ সম্পন্ন হয়ে যাবে, কিন্তু সেই কাজের প্রভাব বর্তমানেও থাকবে। এই রকম বোঝাতে আমরা ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। এখন বিষয়টা হচ্ছে, যারা এই কথাটাকেও বুঝতে পারছো না, এই কথাটার অর্থটাকে ঠিকঠাক মাথায় রাখতে পারছো না বা কাজে লাগাতে পারছো না, তাদের জন্য একটা শর্টকাট টিপস রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার জন্য। তাহলে সেটাকে আমি চেনার উপায় বলছি, একটু চেনার উপায়টাও তোমরা নোট করে রাখবে, যে যখন একেবারেই বুঝতে পারবে না তখন মনে রাখবে বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে ইয়াছি, ইয়াছো কিংবা ইয়াছে যুক্ত থাকবে। মানে যেই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকবে, সেই সেন্টেন্সটা বাংলা ক্রিয়াপদের শেষে ইয়াছি, ইয়াছো, ইয়াছে যুক্ত থাকবে। এটা দেখেই আমাদেরকে বুঝে যেতে হবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। এবং যারা একটু বুঝতে পারো তারা তো এটা মনেই রাখতে পারবে যে একটা কাজ অতীতে সম্পন্ন হচ্ছে, কিন্তু তার ফল বা প্রভাব বর্তমানেও থাকছে। এরূপ বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করে থাকি আর কি। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কোথায় ইউজ করে থাকি সেটা তো না হয় জানা গেল। এখন প্রশ্ন আসবে যে কিভাবে ইউজ করব, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কোনো একটা বাংলা বাক্য থাকলে সেটাকে কিভাবে আমি ইংরেজিতে ট্রান্সলেট করব, সেটার জন্য আমি একটা তোমাদেরকে ফর্মুলা দিয়ে দিচ্ছি, একটা গঠন শৈলী দিয়ে দিচ্ছি। যেই গঠন শৈলী অনুযায়ী তোমরা যদি ধরে ধরে ইংরেজিটা করতে পারো, লিখতে পারো, তাহলে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যে কোনো সেন্টেন্সকে তুমি লিখতে পারবে। তাহলে দেখা যাক সেই ফর্মুলাটা কি আছে। ফর্মুলাটা হচ্ছে, আমি প্রথমে ফর্মুলাটা দিচ্ছি, তারপরে ফর্মুলাটার প্রয়োগ কিভাবে করবে বাস্তবে খাতায় কলমে কিভাবে প্রয়োগ করবে, বা সেটাকে সেই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে কিভাবে তুমি সেন্টেন্সটাকে তৈরি করবে, গোটা বিষয়টাই আমি বলবো। শুধুমাত্র ধৈর্য দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো।
তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন শৈলীটা কি, মানে কিভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের থাকা সেন্টেন্সগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করা হয়, তার জন্য কি আমাদেরকে রুল ফলো করতে হয়। তার জন্য প্রথমে আমাদেরকে যেটা করতে হয়, প্রথমেই আমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। তারপর আমি প্লাস দিয়ে দিয়ে লিখছি, তারপর সাবজেক্টের পর সাবজেক্ট অনুযায়ী হেল্পিং ভার্ব হিসেবে হ্যাজ কিংবা হ্যাভ বসাতে হবে। আমি আগেই বললাম সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্টটা যেমন থাকবে সেই অনুযায়ী হ্যাজ কিংবা হ্যাভ বসবে। অর্থাৎ যে কোনো জায়গাতে আমরা হ্যাজ ব্যবহার করতে পারবো না, বা যে কোনো জায়গাতে হ্যাভ ব্যবহার করতে পারবো না। কোথায় হ্যাজ কোথায় হ্যাভ ব্যবহার করা যায় তার জন্য তো আরো আলাদা নিয়ম গ্রামারের রয়েছে, হ্যাজ হ্যাভের ব্যবহার, সেটা তোমাকে জানতে হবে নিশ্চয়ই। তাহলে সাবজেক্ট অনুযায়ী হ্যাজ এবং হ্যাভ ব্যবহার করতে হবে। প্লাস এর সাথে সাথে মেইন ভার্ব, মূল যে ক্রিয়াপদ থাকবে, মেইন ভার্ব এর থার্ড ফর্ম বসাতে হবে। এখন মেইন ভার্বের থার্ড ফর্ম বলতে কি না, প্রত্যেকটা ভার্বেরই তিনটা করে ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম। যেটা পাস্ট পার্টিসিপল ফর্ম সেটাকেই আমরা বলছি থার্ড ফর্ম। ওকে, তাহলে সেই মেইন ভার্বের থার্ড ফর্মটা বসবে, প্লাস অবজেক্ট, তারপরে অবজেক্ট বসবে। আচ্ছা, এটা গেল আমাদের ফর্মুলা। এখন অনেকেই এমনও অনেকেই ভিডিওটা দেখছো যে যারা সাবজেক্ট কি অবজেক্ট কি এ সকল কিছু বোঝো না, তাহলে তারা কিভাবে কি করবে, তাদের জন্য আমি এখানে কিছু বলছি, একটু ভালো করে শুনবে। যেমন আমি তো প্রথমে বলে দিলাম যে সাবজেক্ট বসাতে হবে। আচ্ছা, সাবজেক্টটা কি, সাবজেক্ট তো জানি না, তো এর জন্য আলাদা আমার একটা ভিডিও করা রয়েছে। তবুও আমি বলছি যে সাবজেক্ট কি অবজেক্ট কি কিভাবে পাবে এই সমস্ত কিছু বলছি আমি। তার আগে আমি একটা সেন্টেন্স লিখছি, যেমন ধরো রাম ইট রাইস, আমি এটা লিখলাম আর কি বোঝানোর জন্য সাবজেক্ট কি ভার্ব কি অবজেক্ট কি। তাহলে ধরো রাম ইট রাইস, হ্যাঁ, তাহলে যে কোনো সেন্টেন্স থেকে তুমি কিভাবে সাবজেক্ট কিভাবে ভার্ব কিভাবে অবজেক্ট বার করাবে তার নিয়মটাও কিন্তু আমি এখানে বলে দিচ্ছি। অর্থাৎ ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে, ভালোভাবে দেখো। তাহলে রাম ইট রাইস, এখন যে কোনো সেন্টেন্স থেকে তোমাকে প্রথমে ভার্ব খুঁজে বার করাতে হবে। ভার্ব কি না, যে সমস্ত ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায়, কোনো কিছু করা বোঝায়, সেটাকেই ভার্ব বলা হয়। যেমন এখানে দেখো রাম একটা নাম নিশ্চয়ই বুঝতে পারছি, ইট মানে খাওয়া, আর রাইস মানে হচ্ছে ভাত, ঠিক আছে? তো নিশ্চয়ই বুঝতে পারছো এর মধ্যে কোনটা কাজ করা বোঝাচ্ছে, নিশ্চয়ই ইটটা। তাহলে প্রথমত যে কোনো একটা সেন্টেন্স থেকে ভার্ব খুঁজে বার করাতে হবে। যদি তুমি ভার্ব খুঁজে পাও, এটা হচ্ছে ভার্ব, যদি ভার্ব খুঁজে পাও তাহলে কিন্তু সাবজেক্ট এবং অবজেক্ট খুব সহজেই খুঁজে পেয়ে যাবে। কিভাবে সাবজেক্ট কিভাবে খুঁজে পাবে? সাবজেক্ট খুঁজে পাওয়ার জন্য আমি বলছি ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবে তা হলো সাবজেক্ট। দরকার হলে নোট করে রেখে দাও, ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে সাবজেক্ট। তাহলে দেখো এখন ভার্বকে আমি কে দিয়ে প্রশ্ন করছি, ইট মানে খাওয়া, কে খাই, উত্তর নিশ্চয়ই আসবে রাম খায়, তাহলে এখানে সাবজেক্ট হলো রাম। এভাবে যে কোনো সেন্টেন্স থেকে তুমি কিন্তু সাবজেক্ট ক্যালকুলেট করে বার করাতে পারবে। আচ্ছা, এখন অবজেক্ট কিভাবে খুঁজে পাবো, এটাও একটা ব্যাপার। তাহলে অবজেক্ট পাওয়ারও একটা আমি সূত্র বলে দিচ্ছি। ওই ভার্বকে কি দিয়ে প্রশ্ন করো,
তাহলে কি দিয়ে প্রশ্ন করলে যা উত্তর পাবে তা হলো অবজেক্ট। বিষয়টা বোঝা গেল? তাহলে ভার্বকে, এখানে ভার্ব কি রয়েছে সেন্টেন্সে? খাই। কি খাই? উত্তর নিশ্চয়ই আসবে রাইস, তাহলে এটা হলো অবজেক্ট। এইভাবে তুমি এই টিপসটা কাজে লাগিয়ে তুমি যে কোনো সেন্টেন্স থেকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে পেয়ে যাবে। আচ্ছা, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিভাবে খুঁজে পাওয়া যায় সেটাও বললাম। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে গঠন করবে তার একটা ফর্মুলাও আমি দিয়ে দিলাম। এখন বাকি রইল যেটা, সেটা আমাকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে হবে যে কিভাবে আমি সেন্টেন্সগুলোকে গঠন করছি। চলো সেটা দেখে নেওয়া যাক। আমি উপরের অংশটাও একটু মুছে ফেলছি। আচ্ছা, ধরো একটা সেন্টেন্স এইরকম দেওয়া রয়েছে, আমি একটা সেন্টেন্স লিখছি বাংলাতে, সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করব, তাও আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আন্ডারে ফেলে। আচ্ছা, বললাম যে রাম একটি ছবি আঁকিয়াছে। কি বললাম? রাম একটি ছবি আঁকিয়াছে। তাহলে তৎক্ষণাৎ এই সেন্টেন্সটাকে দেখে আমি কি বুঝবো? রাম একটি ছবি আঁকিয়াছে, তার মানে রামের ছবি আঁকা কাজটা কিছুকাল অতীতে সম্পন্ন হয়েছে, কিন্তু তার ফলটা এখনো বর্তমান আছে। এটাই বোঝা যাবে এই সেন্টেন্সটার মাধ্যমে, কথাটার মাধ্যমে। রাম একটি ছবি আঁকিয়াছে অর্থাৎ রামের ছবি আঁকা কাজটা সম্পন্ন হয়েছে, কিন্তু ছবি আঁকার ফলস্বরূপ হয়তো ছবিটা তার কাছে এখন আছে। তাই তো? তাই আমরা বললাম যে রাম একটি ছবি আঁকিয়াছে, এবং এটা দেখে বুঝতেও পারলাম যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এতেও যারা বুঝতে পারছো না তাদের জন্য বলে রাখি, এই যে দেখো আঁকা, বাংলা বাক্যে ক্রিয়াপদ হচ্ছে আঁকা, আঁকার সঙ্গে দেখো ই আছে, কথাটা যুক্ত আছে, একটু খুঁজলেই পাবে। আঁকি আছে, ই আছে, কথাটা পেয়েছো? ব্যাস, তাহলে এটা দেখেও আমরা বুঝতে পারবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তো আমরা বুঝে গেলাম যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তো কিভাবে সেটাকে ট্রান্সলেট করব ইংরেজিতে, যার তার জন্য তো আমি গঠন শৈলী আগেই দিয়েছি। গঠন শৈলীটা আমি নিচটাই আরেকটু লিখে দিচ্ছি, সাবজেক্ট প্লাস হ্যাজ কিংবা হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। এটা ছিল আমাদের গঠন শৈলী। তাহলে এই গঠন শৈলী অনুযায়ী আমরা বসিয়ে যাব, দেখব অবশ্যই নির্ভুলভাবে একটা আমরা ইংরেজি সেন্টেন্স পাবো, অর্থাৎ এই সেন্টেন্সটাকে আমরা বাংলা সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে নির্ভুলভাবে কনভার্ট করতে পারবো। তাহলে দেখো আমরা তো বুঝেই গেলাম এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হওয়া মানে এই যে ফর্মুলা যদি দিয়েছি এই ফর্মুলা অনুযায়ী আমাকে লিখতে হবে। তাহলে প্রথমেই বসাতে হবে সাবজেক্ট, কিন্তু আমি এই বাক্যে সাবজেক্টকে জানি না, তাহলে সাবজেক্টকে জানার আগে তোমাকে ভার্বকে জানতে হবে, আমি বলেছিলাম। তাহলে দেখো এখানে ভার্ব হচ্ছে আঁকা, আঁকি আছে মানে আঁকা। তাহলে এই সাবজেক্ট, এই ভার্বকে, এটা যদি ভার্ব হয়, ভার্বকে তুমি কে দিয়ে প্রশ্ন করো, কে আঁকিয়াছে, উত্তর আসবে রাম, তার মানে এটা সাবজেক্ট। কি আঁকিয়াছে, একটি ছবি, কি দিয়ে প্রশ্ন করলে হয় অবজেক্ট, তাহলে এটা সাবজেক্ট, এটা অবজেক্ট, এটা ভার্ব। তাহলে প্রথমে আমাকে কাকে বসাতে হবে? সাবজেক্টকে। তাহলে সাবজেক্ট হিসেবে আছে রাম, ইংরেজিতে লিখে দিলাম RAM, রাম। সাবজেক্টের পর কি বসাতে হয়? হলে হ্যাজ, নয়তো হ্যাভ। তাহলে রাম যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর ক্ষেত্রে অবশ্যই হ্যাজ বসবে। আচ্ছা, তাহলে হ্যাজ হ্যাভ এর কাজ চলে গেল। এরপর কি ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে। তাহলে এখানে মেন ভার্বটা হচ্ছে আঁকা, তাই তো? আঁকার ইংরেজি হচ্ছে ড্র, DRAW, ড্র। তার পাস্ট ফর্মটা হচ্ছে ড্রিউ, এগুলো একটু জানতে হবে গ্রামার বই থেকে। আর থার্ড ফর্মটা হচ্ছে ড্রন,
DRAWN। ওকে, তাহলে আমাদের দরকার হচ্ছে ভার্বের থার্ড ফর্মটা। থার্ড ফর্মটা হচ্ছে ড্র ভার্বের থার্ড ফর্ম হচ্ছে ড্রন। তাহলে বসিয়ে দিলাম ড্রন। এরপর অবজেক্ট বসাতে বলেছে, অবজেক্ট হিসেবে আছে একটি ছবি। একটির ইংরেজি হচ্ছে এ, আর ছবির ইংরেজি হচ্ছে পিকচার। আশা করা যায় ক্লিয়ার হয়েছে কিভাবে আমি বাক্যে প্রয়োগ করব। আমি আরো একটা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আমার ভাই একটি গল্প লিখিয়াছে। তাহলে একটু ভালো করে বোঝার চেষ্টা করো যে আমার ভাই একটি গল্প লিখিয়াছে মানে হচ্ছে আমার ভাই গল্প লেখা কাজটা অতীতেই শেষ করেছে এবং বর্তমানে তার প্রভাবটা এখনো রয়েছে। তাছাড়া এই যে দেখো এখানে ই আছে, কথাটা যুক্ত রয়েছে, তাই নয় কি? আচ্ছা, তাহলে এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর যখনই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে ঠিক এই নিয়মে গঠন করে যাব। তাহলে প্রথমে সাবজেক্ট বসাতে হবে। এখন সাবজেক্ট কি সেটা তো আমি জানি না, তাহলে যার জন্য আমাকে ভার্বটাকে খুঁজে বার করাতে হবে। যে দেখো লিখি আছে, এটা নিশ্চয়ই ভার্ব। ভার্বকে কে দিয়ে প্রশ্ন করো, কে লিখি আছে, উত্তর আসবে আমার ভাই, তাহলে এটা সাবজেক্ট। কি লিখি আছে, একটি গল্প লিখি আছে, তাহলে অবজেক্ট। তাহলে প্রথমে আমাকে কি বসাতে হবে, স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট। সাবজেক্ট আছে আমার ভাই, আমার ভাইয়ের ইংরেজি হয় মাই ব্রাদার। আচ্ছা, তারপরে সাবজেক্ট অনুযায়ী হ্যাজ হ্যাভ বসাতে হয়। মাই ব্রাদার সাবজেক্টটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার জন্য আমরা হ্যাজ ব্যবহার করব। এবার ভার্বের থার্ড ফর্ম, ভার্ব আছে লেখা, লেখার ইংরেজি হচ্ছে রাইট। রাইটের তিনটা ভার্ব হচ্ছে এই উপরটাতে লিখছি আমি, রাইট, রোট আর রিটেন। ওকে, তাহলে এই রিটেন ফর্মটা আমাদেরকে বসাতে হবে, ভার্বের থার্ড ফর্ম। তাহলে মাই ব্রাদার হ্যাজ রিটেন। এরপর কি বসাতে হয়, অবজেক্ট। অবজেক্ট হিসেবে আছে একটি গল্প, তাহলে এ, আর গল্পের ইংরেজি হচ্ছে স্টোরি। ঠিক এইভাবে তোমরা যে কোনো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে থাকা বাংলা বাক্যকে ঠিক এই নিয়মটি ধরে এবং আমি যে কথাগুলো বললাম সেগুলো যদি পরপর তোমরা মেনে ইংরেজিতে ট্রান্সলেট করার চেষ্টা করো, আশা রাখছি নির্দ্বিধায় তোমরা নির্ভুল ভাবে ট্রান্সলেট করতে পারবে। তো শেষে এই অনুরোধ রাখবো যে যদি ভিডিওটা থেকে তোমরা কিছুটা হলেও উপকৃত হচ্ছ তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তার কারণ এই চ্যানেলে আমি ইংরেজি গ্রামার এবং অঙ্কের বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি, যাতে তোমরা সেই ভিডিওগুলো পেতে পারো। ধন্যবাদ।